ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে আমি যে গুরুত্বপূর্ণ টপিকসটা পড়াবো এটা হচ্ছে শর্টিং অ্যালগোরিদম যেগুলো আছে তার মধ্যে অন্যতম একটা অ্যালগোরিদম কুইক শর্ট অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমটা কিন্তু আগের বিগত 2-3টা অ্যালগোরিদম যে পড়ালাম ডাবল শর্ট বা ইনসারশন শর্ট, সিলেকশন শর্টের চেয়েও ফাস্ট এই অ্যালগোরিদমটা। তবে এটা যেহেতু ফাস্ট, এর টেকনিকটা বেশ জটিল, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আর কি। তো কুইক শর্ট অ্যালগোরিদম, আমি অনেক বাংলা লিখছি, এত বাংলা আমি পড়বো না, তোমরা পড়বা, কিন্তু আমি সংক্ষেপে বুঝাই দিব খুব সুন্দরভাবে, চেষ্টা করবো আর কি। তো এই কুইক শর্ট অ্যালগোরিদমটার আরেকটা নাম হচ্ছে পার্টিশনিং টেকনিক বা পার্টিশনিং শর্ট অ্যালগোরিদমও বলে, অনেক সময় এটাকে বলে পার্টিশনিং শর্ট অ্যালগোরিদমও বলে। তো এটা কেন আমি পরে বুঝাই বলছি, তবে এই কুইক শর্ট অ্যালগোরিদমটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার রুলস, এটা মেইনটেইন করে। আমি আরেকটু মার্ক করে দিচ্ছি এইখানে, ডিভাইড এন্ড কনকোয়ার রুলস, এই টেকনিকের উপর ভিত্তি করে আমার কুইক শর্ট অ্যালগোরিদমটা কাজ করে। তো এই ডিভাইড এন্ড কনকোয়ার রুলস কি জিনিস একটু সংক্ষেপে যদি বলি, ধরো তোমাদেরকে কিছু ডাটা দিল, মানে একটা অ্যারে দিল যেখানে 7টা বা 5টা বা 8টা ডাটা আছে, ধরো সাপোজ 6টা বা 7টা ডাটা আছে। তো ডিভাইড এন্ড কনকোয়ার যে রুলসটা, এটা হচ্ছে এই অ্যারেটাকে দুইটা সমান ভাবে ভাগ করবে, অর্থাৎ এই অ্যারে থেকে আমরা দুইটা সাব লিস্ট বা সাব অ্যারে পাবো, অর্থাৎ ভাগ করলো। কিন্তু ভাগটা যে করব এটা কি টেকনিক অনুযায়ী করব সেটা হচ্ছে প্রশ্ন। তো এটাই হচ্ছে আমাদের ডিভাইড এন্ড কনকোয়ার রুলস। তো এটা করতে হলে আমাকে আগে যেটা করতে হবে, যে ধরো কুইক শর্ট অ্যালগোরিদমের এই ডিভাইড এন্ড কনকোয়ার রুলসটা আমরা বুঝবো বা পার্টিশনিং টেকনিকটা এখন বুঝবো, যেটার উপর ভিত্তি করে একটা কুইক শর্ট অ্যালগোরিদম কাজ করে। তো ধরো এখানে একটা ডাটা দেখা যাচ্ছে আমার 10, 15, 1, 2, 9, 16 এবং 11, অর্থাৎ আমি যদি ইন্ডেক্সিং করি, অর্থাৎ এই ডাটাগুলোকে অ্যারের মধ্যে রাখি, তাহলে দেখা যায় এটা 7টা সংখ্যা, তাই না? অ্যারের ইন্ডেক্স 0 থেকে 6 পর্যন্ত আমি এই ডাটাগুলোকে সংরক্ষণ করলাম, অর্থাৎ এখানে 7টা সংখ্যা বা নাম্বার আছে। তো আমি এখন এই নাম্বারগুলোকে যদি ডিভাইড এন্ড কনকোয়ার রুলসে ফেলতে চাই বা আমি পার্টিশন করতে চাই বা আমি ডিভাইড করতে চাই কুইক শর্ট অ্যালগোরিদম এর যে মেইন টেকনিকটা, তো কি করতে হবে? প্রথমে আমাকে এই সংখ্যাগুলোর মধ্য থেকে একটা কি এলিমেন্ট নির্বাচন করতে হবে, প্রধান এলিমেন্ট নির্বাচন করতে হবে, উপাদান, যেটাকে আমরা অনেক সময় পিভটও বলি। পিভট এই পিভট কিছু না, জাস্ট মনে করো এটা একটা প্রধান উপাদান, কি এলিমেন্ট। ওকে, তো এই এলিমেন্ট এমন না যে প্রথম সংখ্যাটাই হতে হবে, এটা হতে পারে দ্বিতীয় সংখ্যাটা, হতে পারে তৃতীয় সংখ্যাটা, হতে পারে শেষ সংখ্যাটা, বা হতে পারে মাঝখানের কোন সংখ্যাটা। অর্থাৎ এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন সংখ্যাটাকে এই গিভেন অ্যারে লিস্ট থেকে তুমি নির্বাচন করবা, এটা তোমার উপর ডিপেন্ড করে। ওকে, তো আমি এই পিভট বা কি এলিমেন্ট হিসাবে প্রথম সংখ্যাটা এখানে নির্বাচন করছি, অর্থাৎ আমার চোখে 10 হচ্ছে আমার কি এলিমেন্ট। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, সিম্পল জিনিস, তোমাকে একটা কিছু নাম্বার দিছে, 7টা সংখ্যা দিছে এখানে, আমি এই 7টা সংখ্যাকে একটা অ্যারেতে রাখলাম, রাখার পরে ইন্ডেক্সিং করলাম আর কি, ইন্ডেক্সিং করে রাখলাম, রাখার পরে আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যাকে র্যান্ডমলি নির্বাচন করলাম, এটা হচ্ছে আমার একটা কি এলিমেন্ট। ওকে, তো এর নাম দিলাম আমি পিভট বা কি এলিমেন্ট, যে যেটা নাম দাও, ফাইন। এখন আমি যেটা যেটা কুইক শর্ট অ্যালগোরিদম করে সেটা হচ্ছে এই পিভট এলিমেন্টটাকে মাঝখানে রাখে এবং এর বাম দিকে সবগুলো এর চাইতে ছোট সংখ্যা রাখে এবং ডান দিকে এর চাইতে বড় সংখ্যাকে রাখে। একটা এক্সাম্পল দিই, আমার কথাটা যদি না বুঝো তুমি, আমি একটু বুঝাই দিই আবার। তো খেয়াল করো এখানে, এই দেখো আমি যেটা করছি, আমি এই পিভট এলিমেন্টটাকে মাঝখানে রাখছি, হ্যাঁ, এই চিত্র অনুযায়ী, এবং আমি কি করছি, আমার দেখা যায় না তো, এটা বল খালি। এই পিভট এলিমেন্ট 10 এর চাইতে এই অ্যারে লিস্টের যে ছোট সংখ্যাগুলো আছে তাদেরকে আমি এই 10 এর বাম দিকে রেখে দিছি। মিউট কর। খেয়াল করছো সবাই? আবার এই পিভট এলিমেন্ট 10 এর চেয়ে বড় সংখ্যাগুলোকে আমি কি করছি, 10 এর ডান দিকে রেখে দিছি, অর্থাৎ
15, 11, 16। আবার বোঝার চেষ্টা করো। প্রথম কাজ হচ্ছে আমার পিভট এলিমেন্ট নির্বাচন করা। তারপর কি করলাম আমি? দ্বিতীয় ধাপে এখানে এই লিস্টে 10 এর চাইতে যে সংখ্যাগুলো ছোট সেই সংখ্যাগুলোকে আমি 10 এর বাম পাশে রাখলাম, আর যে সংখ্যাগুলো 10 এর বড় সেই সংখ্যাগুলোকে আমি 10 এর ডান পাশে রাখলাম। তাহলে এখন অবস্থাটা দাঁড়ালো এই চিত্রটা দেখো, 2, 1, 9, মাঝখানে 10 আছে। তারপর কি 10 এর ডান দিকে কে আছে? 15, 11, 16। তুমি বলতে পারো স্যার আমি তো 1 কে আগেও রাখতে পারতাম। এটা কোনো ম্যাটার না, তুমি 1 রে আগে রাখতে পারতা, 2 রে মাঝখানে রাখতে পারতা, 9 রে এখানে রাখতে পারতা, অথবা তুমি 9 কে প্রথমে আনতে পারতা, 1 কে মাঝে রাখতে পারতা, 2 কে এলোমেলো রাখতে পারতা। এটা কোনো ব্যাপার না, এদিকে আমি আপাতত দৃষ্টি দিচ্ছি না। আমি যেটা দেখছি যে পিভট এলিমেন্টটা ডান দিকে পিভট এলিমেন্টের চাইতে সকল ছোট সংখ্যা রাখবো, আর বাম দিকে আর কি, আর পিভট এলিমেন্টের ডান দিকে পিভট এলিমেন্টের চাইতে বড় সংখ্যাগুলোকে রাখবো। এইটার প্রধান কারণ হচ্ছে কি জানো? এইটার প্রধান কারণ, যদি 10 এর বাম দিকে সমস্ত সংখ্যা 10 এর চেয়ে ছোট হয়ে থাকে এই কথার মানে হচ্ছে, এবং 10 এর ডান দিকের সমস্ত সংখ্যা যদি 10 এর চেয়ে বড় হয়ে থাকে এই কথার মানে হচ্ছে 10 যে জায়গাটায় আছে সেই জায়গাটা বা সেই ইন্ডেক্সটা আর কেউ নিতে পারবে না। এটা হচ্ছে 10 এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা বা অবস্থান। অর্থাৎ আমি বলতে পারি এই 10 এর অবস্থান হচ্ছে 3 ইন্ডেক্স এর। এতটুকু ক্লিয়ার কি? তার মানে এটা হচ্ছে 10 এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট অবস্থান, এটাকে আর সরানোর দরকারই নাই, এটা নিয়ে আমি মাথা ঘামাবো না। আমি এখন চিন্তা করো, এখন 0 ইন্ডেক্স থেকে 2 পর্যন্ত এই ইন্ডেক্সটা নিয়ে একটা সাব লিস্ট গঠন হলো, এটা নিয়ে মাথা ঘামাবো, এবং 4 ইন্ডেক্স থেকে 6 পর্যন্ত অর্থাৎ 15, 11, 16 এই তিনটা সংখ্যা নিয়ে আরেকটা সাব লিস্ট বা সাব অ্যারে হলো, এটা নিয়ে মাথা ঘামাবো। এখন একইভাবে আমি এই সাব লিস্ট 1 এর উপাদানগুলোর মধ্যে একটা পিভট সংখ্যা নির্বাচন করব, ধরো এটা 2 হতে পারে। এখন 2 এর বাম পাশে ছোট সংখ্যাগুলো রাখবো আর ডান পাশে বড় সংখ্যা রাখবো। তার মানে আগের নিয়মে ঠিক এই সাব লিস্টটাকে আমি আগের নিয়মে পিভট যে ভ্যালুটা আছে তার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা নির্ধারণ করব, যেভাবে এখন করলাম 10 এর জন্য একই সিস্টেম আমি এই সাব লিস্ট 2 এর জন্য করব। যেমন এখান থেকে একটা পিভট নির্বাচন করবা, তার ডান দিকে সকল বড় সংখ্যা থাকবে, বাম দিকে সব ছোট সংখ্যা থাকবে। এটার ফলে কি হবে, যে যাকে পিভট নির্বাচন করবা, ধরো 15 যদি পিভট নির্বাচন করো তাহলে পিভটের অ্যাপ্রোপ্রিয়েট অবস্থান এখান থেকে পাবো। এই টেকনিককে বলতেছে কুইক শর্ট অ্যালগরিদমের পার্টিশনিং টেকনিক। এটা হচ্ছে কুইক শর্ট অ্যালগরিদমের ব্যাকবোন, যেটার উপর ভিত্তি করে কুইক শর্ট অ্যালগরিদম টিকে আছে, তার মেরুদণ্ড বলা যায় এই টেকনিকটাকে। তো যত সহজে আমি টেকনিকটা মুখে বললাম ততটা সহজ না, একটু পরে বুঝতে পারবা। এখন এতটুকু কেউ বুঝতে পারছো কিনা আমার বলে, না বুঝার কোনো সমস্যা আছে? তোমরা একটু জি চিন্তা স্যার, করো, বুঝতে 2 পারছি। মিনিট একটা ফোন ধরে নে। হ্যালো স্যার, কি কথা বলতেছেন? হ্যাঁ বলো বলো বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্নের জন্যই তো ওয়েট করতেছি, বলো। যদি আমি পিভটটাকে 1 চুজ করতাম তাহলে তো ওইটার ছোট এই অ্যারেটাতে কোনোটা নাই, তখন আমি কিভাবে সাজাইতাম? গুড প্রশ্ন। কোথায়? আমি যদি শুরুতে চলে আসতাম না, হ্যাঁ একেবারে মানে আমি এখানে, তাই না? আমি পিভট হিসেবে 1 নিব, তাহলে 1 এর থেকে ছোটগুলা তো আমি এটার বাম দিকে সাজাইতে পারবো নিতে না, পারবা কারণ না, 1ই হ্যাঁ। ছোট। তাহলে ডান দিকে আমার একটা লিস্ট হবে, একটা সাব অ্যারে লিস্ট হবে, তারপর আর ওইটাকে পরবর্তীতে নিয়ে আমি শুধু ডান ওই দিকের একটা সংখ্যাগুলো নিয়ে শুধু কাজ করব। বুঝতে পারছো? ধরো তোমার প্রথম যে 1 নাম্বার সংখ্যাটাকে যদি পিভট নির্বাচন করি তাহলে ঘটনা একটু ব্যতিক্রম হয়, তাই না? 1 এর বাম দিকে কোনো ছোট সংখ্যা থাকে না, তো না থাকলে তো আনতে পারবো না, তাই না মেহজাবিন? জি, তাহলে আর শুধু যদি একটা বড় সংখ্যাগুলো সংখ্যা থাকে দিয়ে কাজ ডান দিকে করব। নিয়ে আসি, তাহলে কি হয়, তারপরে তো লিস্টে একটা সাব অ্যারেতে ভাগ হয়, তাই না? যেমন আমি বাম দিকের সংখ্যাগুলোর মধ্যে তো আবার পিভট নিয়ে ডিভাইড করতে পারি, পারি কি না? জি স্যার। পারবো তো নাকি পারবো না? জি স্যার।
পারবো তো, এই জন্য বলছি যে র্যান্ডমলি যে কোনো সংখ্যাকেই তুমি পিভট হিসাবে নির্বাচন করে কাজ করতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে পিভট নির্বাচন করব, তারপর দেখবো পিভটের সঠিক অবস্থানটা নির্বাচন করব আমরা। অবস্থানটা যখন নিশ্চিত হয়ে যাবে তখন দেখবো অটোমেটিক্যালি দুইটা বা একটা সাব অ্যারে নতুন একটা পাচ্ছি, এবং ওইটাকে আবার ছোট করবে একই নিয়মে। এইভাবে আমার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা সংখ্যা পর্যন্ত বের হয়, এভাবে চলতে থাকবে আমার। মূলত বিষয়টা আবার খেয়াল করো, পিভট কেন নির্বাচন করছি? প্রথমে পিভট নির্বাচন করলাম, তারপর পিভটের জন্য সঠিক অবস্থান নির্বাচন করলাম, যাতে পিভটের অ্যাপ্রোপ্রিয়েট অবস্থান পেয়ে গেলে আমরা পিভটকে নড়াচড়া করাবো না, বাকি সংখ্যা নিয়ে কাজ করবো। এটাই হচ্ছে মূল টার্গেট। আর এটা করতে যে আমার কি হচ্ছে, এটা করতে যে আমার 2 বা 2 এর অধিক সাব অ্যারে পাচ্ছি, বা একটাও পাই, তোমার কথা যে একটা পাচ্ছি, যদি এককে আনি আগে, তো ওই সাব লিস্ট নিয়ে আবার যখন কাজ করব আবার 2টা বা 3টা পেয়ে যেতে পারি সাব লিস্ট। এইভাবে একেবারে ছোট করে আনবো আমরা লিস্টটাকে, এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারছো মেহেজাবিন? বুঝতে পারছো? 16 নিতাম, যদি 16 নিতাম তাহলে হচ্ছে সেই একই হতো, একটা একটু সাব অ্যারে আসতো না? বাম দিকে হইতো তাহলে 16 নিতে পারতা তো, র্যান্ডমলি যে কোনো নাম্বার নিতে পারো, ঠিক আছে? তাহলে 16 নিলে কি হইতো, এর বাম দিকে কি হইতো আমার সব ছোট সংখ্যা, আর ডান দিকে থাকতে হচ্ছে 16। তার মানে 16কে নড়াচড়া করানোর দরকার নাই, 16 ওইভাবেই অকেজ অবস্থায় থাকতো। অর্থাৎ 16-র জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট অবস্থান পেয়ে গেছি, আমি বাকি ডাটার উপর আবার একই প্রক্রিয়া চালাতাম, ঠিক আছে? এরকম করে ভাগ করে, এরকম করে ঠিক ভাগ করে, তখন বাকি অ্যারেটার উপর আমরা ওই একই রকম পিভট নির্বাচন করে আবার ছোট করার চেষ্টা করতাম। এটাই হচ্ছে পার্টিশনিং টেকনিক, মানে পার্টিশন করা, কিভাবে এটাকে টুকরা করব, ব্যাপারটা বুঝতে পারছো? আমি কিন্তু বলেই নিচ্ছি এখানে র্যান্ডমলি যে কোনো সংখ্যা নিতে পারো তুমি, এবং একই প্রক্রিয়া চালায় দেখবা। এখন বলছে আমি মুখে মুখে তো সুন্দর পার্টিশন করে দিলাম, কিন্তু এটার টেকনিকটা এখন দেখবো পরিপূর্ণ আসলে কিভাবে এই পার্টিশনটা হয়। তার আগে তুমি এই চিত্রটা আবার দেখো, পিভট যেটা নির্বাচন করছি তার চেয়ে পার্টিশন 1 অবশ্যই ছোট, আর পিভট যে নির্বাচন করলাম তার চেয়ে পার্টিশন 2 অবশ্যই বড়। এটা তো স্বাভাবিক। হ্যাঁ, কোন একটা সংখ্যা ধরো 7, 7-এর নিচের সমস্ত সংখ্যা তো অবশ্যই তার চেয়ে ছোট হবে, আর 7-এর ডান পাশের সমস্ত সংখ্যা তো অবশ্যই 7-এর চেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এটা হচ্ছে আমাদের মূল পার্টিশনিং টেকনিক, যেটা কুইক শর্টের ব্যাকবোন বলা হয়। তো চলো আমি এই কথাগুলো তোমার এইখানে অনেক বাংলাতে, খাঁটি বাংলাতে লিখে দিছি, খুব আস্তে ধীরে পড়বা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা চলো এবার আমরা আসলে একটা গিভেন ভ্যালু থেকে কিভাবে আসলে কুইক শর্ট অ্যালগরিদমের এই পার্টিশন টেকনিকটা প্রয়োগ করে আমরা প্রথমে পার্টিশন করতে পারি, তারপরে আমরা কিভাবে আসলে অ্যালগরিদমটাকে পরিপূর্ণ রূপ দিতে পারি সেটা দেখে আসি। চলো তাহলে এতক্ষণ সংজ্ঞা দিলাম, সংজ্ঞার সাথে এই কথাগুলো তুমি পড়লে, এই কথাগুলো দিয়ে দিলে সংজ্ঞাটা পরিপূর্ণ হবে, এই কথাগুলো এখানে লেখা আছে। ওকে, তো চলো আমরা এবার যাই একটা কুইক শর্ট। দেখো এটা আরেক ধরনের প্রশ্ন, কুইক শর্ট অ্যালগরিদম টেকনিক, শর্টিং দ্য গিভেন ডাটা ইউজিং কুইক শর্ট অ্যালগরিদম। তোমাকে কিছু গিভেন ডাটা দিয়ে দিবে পরীক্ষার হলে, এরকম ডাটা থাকবে, বলবে এই ডাটাগুলোকে কুইক শর্ট অ্যালগরিদম প্রয়োগ করে শর্টিং করো, ঠিক আছে? অবশ্যই আমরা কিন্তু বলে দিচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো আমরা সবকিছু ছোট থেকে বড়। ওকে, তো চলো আমরা প্রথমে এই ডাটাগুলোকে একটা অ্যারেতে রাখি। তো অ্যারে আমি নিলাম একটা অ্যারে, এই অ্যারের উপরের ঘরগুলো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইন্ডেক্স, আর নিচের ঘরগুলো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভ্যালুগুলা, 7, 6, 10, 5, 9, 2, 1, 15 এবং 7। এই আমার টোটালি কয়টা ভ্যালু আছে? 9টা ভ্যালু এখানে দেয়া আছে। এটাকে আমরা কুইক শর্ট অ্যালগরিদম প্রয়োগ করে আমরা দেখব, সাজাবো। তো এই অ্যারেটার কিছু জিনিসের নামকরণ করে নেয় ভালো, যেমন আমরা অ্যারে, এই পুরো অ্যারেটার একটা নাম দেই সব সময় এ, ঠিক আছে? তুমি XYZ ও দিতে পারো, আমি দিলাম এ, ফাইন। আমি অ্যারের প্রথম উপাদানটা, যেহেতু অ্যারের প্রথম ইন্ডেক্স, তাই এর নাম দিলাম লোয়ার বাউন্ড। সাধারণত আমি নাম দেইনি, এটাকে লোয়ার বাউন্ডই বলে। অ্যারের সর্বনিম্ন সীমাটাকে বলে লোয়ার বাউন্ড। ওকে, আমি এর নাম দিছি এলবি বা লোয়ার বাউন্ড। অ্যারের সর্বোচ্চ যে ইন্ডেক্সটা এটাকে বলে আপার বাউন্ড বা ইউবি সংক্ষেপে বলা হয়। ওকে, এখন আমি দেখো একটা পিভট নির্বাচন করব একেবারে র্যান্ডমলি। আমি শুরুটাকেই ধরে নিছি, এটা হচ্ছে আমার পিভট এলিমেন্ট 7, এটা হচ্ছে আমার পিভট বা কি এলিমেন্ট। ওকে, আর আমি আরো দুইটা জিনিস নিচ্ছি, খেয়াল করো, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট।
কেন নিছি তার একটা কারণ আছে। দেখো এখানে বিশাল একটা বিস্তারিত বিবরণ লিখছি, আমি এই বিস্তারিত বিবরণ পড়বো না, কিন্তু এটাকে কিভাবে শর্টিং করব সেটা তোমরা দেখো। আমি এটা খেয়াল করছো তো, একটা স্টার্টিং পয়েন্ট নিছি, একটা এন্ডিং পয়েন্ট নিছি, অর্থাৎ এখান থেকে শুরু এখানে শেষ, আর আমার পিভট এলিমেন্ট হচ্ছে প্রথম এলিমেন্টটাই আমার পিভট এলিমেন্ট। আর দুইটা জিনিস, আমার এই ইনডেক্সে জিরোকে আমরা সবসময় লোয়ার বাউন্ড বলি, আর সর্বোচ্চ ইনডেক্সটাকে সবসময় আমরা আপার বাউন্ড ইনডেক্স বলি একটা অ্যারের ক্ষেত্রে। ওকে, তো চলো আমরা এইটার ধাপটা বা এটাকে প্রথম ধাপে কি করি দেখি, একটু খেয়াল করো। তো টেকনিকটা হচ্ছে, আসলে তোমার কাজটা হলো, খুব ভালো করে খেয়াল করবা, তোমার কাজটা হলো পিভট এলিমেন্ট নির্বাচন করার পরে তোমাকে এই স্টার্টিং পয়েন্ট থেকে কম্পেয়ার করা শুরু করতে হবে। কার সাথে কম্পেয়ার করবা? তুমি দেখবা স্টার্টিং পয়েন্টে যে ডাটাটা আছে সেটা এই পিভট এলিমেন্ট যে আমি নিলাম এই মাত্র সেটার সাথে কম্পেয়ার করব। তো কম্পেয়ারের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এরকম যে যদি আমার এই কোত্থেকে, দেখো স্টার্টিং পয়েন্ট এটা, তার মানে হচ্ছে আমার 7 থেকে শুরু করে আমি কম্পেয়ার করতে 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 ডান দিক থেকে বাম দিকে যাব, যেটা এখানে অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাইছি। কোথায়? ডান দিক থেকে বাম দিকে। কোত্থেকে শুরু করব? একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে। দেখো একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করছি, একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে ডান দিক থেকে বামে আমি কম্পেয়ার করতে করতে যাব। কি কম্পেয়ার করব? কন্ডিশনটা কি? আবার কন্ডিশনটা কখন ভাঙবে সেই দুইটা জিনিস তোমাদের জানা দরকার। সেটা হলো, খেয়াল করো, আমি যেটা কম্পেয়ার করবো সেটা হলো এই ডান দিক থেকে বাম দিকের প্রত্যেকটা উপাদান কি আমার পিভট এলিমেন্ট 7 চাইতে ছোট অথবা সমান কিনা। আবার খেয়াল করো, আমি এই 7 থেকে 7, 6, 10, 5 এইভাবে বাম দিক থেকে, অর্থাৎ ব্যাপারটা দাঁড়াইছে এরকম, আমি যদি একটা অ্যারো চিহ্ন আঁকি, আমি এইভাবে বাম থেকে ডানে আমি কম্পেয়ার করতে করতে যাব পিভট এলিমেন্টের সাথে। আমি অ্যারের প্রত্যেকটা উপাদানের মধ্যে কম্পেয়ার করতে করতে যাব। কম্পেয়ারটা কি করব? যে আমার এই উপাদানগুলো পিভট এলিমেন্টের চাইতে ছোট অথবা সমান কিনা। যদি কোনো ছোট অথবা সমান উপাদান পাই তাহলে কি হবে? কিছু না, কন্টিনিউ, অর্থাৎ হচ্ছে আমার এই অ্যারের ইনডেক্স এক এক করে বাড়বে, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ আমি যদি এই মুহূর্তে জিরোর ঘরে থাকি, যদি আমি কম্পেয়ার করে দেখি 7 সংখ্যাটা পিভট এলিমেন্ট 7 চাইতে ছোট অথবা সমান, তাহলে সে কি করবে? আমাকে এক ঘর আগায় দিবে, অর্থাৎ ট্রাভেল করতে সাহায্য করবে, অর্থাৎ ট্রাভার্সিং এর দিকে আগায় দিবে, অর্থাৎ ইনডেক্স সংখ্যা 1 বাড়বে, আমি এই 6 এর কাছে আসবো। আবার 6 এর সাথে আমি তুলনা করব এই 6 এলিমেন্টটা কি পিভট এলিমেন্ট 7 চাইতে ছোট অথবা সমান কিনা। আমি দেখলাম হ্যাঁ 6 এই 7 চেয়ে ছোট, কন্ডিশন সত্য, আমার ইনডেক্স 1 বাড়বে। আচ্ছা, কতক্ষণ এটা কম্পেয়ার করব? যতক্ষণ না কোনো বড় সংখ্যা পাই। তো চলো এই 10 এর কাছে এসে দেখি কি ঘটনা ঘটে। এখন আমি কম্পেয়ার করে দেখলাম 10 পিভট এলিমেন্ট 7 চেয়ে ছোট না সমানও না, অর্থাৎ স্যার বুঝি নাই। আচ্ছা আবার আসি, আচ্ছা আবার প্রথম থেকে বলি, বুঝা নাই? আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আচ্ছা আবার দেখো, আমি এই যে পুরো একটা অ্যারে, আমি ডাটাগুলোকে একটা অ্যারেতে রাখলাম, অ্যারের একটা নাম দিলাম এ। ওকে, আমি অ্যারের প্রথম ইনডেক্সকে লোয়ার বাউন্ড বললাম, আর আপার ইনডেক্সকে বললাম ইউবি বা আপার বাউন্ড, সবচেয়ে বড় ইনডেক্সকে। ওকে, আমি স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করলাম শুরুর যে উপাদানটা এখানে, আর এন্ডিং পয়েন্ট নির্ধারণ করলাম শেষ উপাদানটাতে। ওকে, এতটুকু তো ক্লিয়ার? জি স্যার। গুড। এখন আমি কিন্তু একটা পিভট নির্বাচন করছি, পিভটের ভ্যালু হচ্ছে আমার 7। এই দেখো পিভটের ভ্যালু কত? 7। এখন আমার কাজ হচ্ছে এই অ্যারের বাম দিকের প্রথম সংখ্যা থেকে এক এক করে ডান দিকে আমি যাব, তুলনা করতে করতে। কার সাথে? পিভটের সাথে। এই তুলনার কন্ডিশনটা কি? হ্যাঁ, শর্তটা কি? শর্তটা হচ্ছে যে অবশ্যই দাঁড়াও, হ্যাঁ অবশ্যই এই প্রত্যেকটা উপাদানকে আমার তুলনা করব পিভট উপাদান 7 সাথে, এবং যদি এই উপাদানগুলো 7 চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে আমার এক এক করে ইনক্রিমেন্ট হবে অ্যারে লিস্টটা, অর্থাৎ এক এক করে ইনডেক্সটা বাড়বে। অর্থাৎ আমি যদি 0-তে থাকি
আমি যদি দেখি 7, এই 0 নাম্বার ইন্ডেক্সের উপাদান 7 পিভট উপাদান 7 এর চেয়ে ছোট অথবা সমান হয়, এটা কি সমান না? ছোট স্যার। সমান। 7 কি ও 7 স্যার, এর আমি চেয়ে ভাবছি সমান না ছোট? সমান স্যার। সমান হলে কি হবে? আমাকে জাস্ট এটার কিছুই মধ্যেই করবে না, থাকবে। আমাকে কিছুই করবে না, 6 এর কাছে পাঠিয়ে দিবে, অর্থাৎ 1 এর কাছে পাঠিয়ে দিবে। তার মানে ইন্ডেক্সটা কি হচ্ছে? 1 বাড়তাছে। আমি 0 ছিল, এখন 1 এর কাছে ইনক্রিমেন্ট করে পাঠিয়ে দিব। ওকে, এখন 1 এর কাছে কি আছে? 6। এখন তুলনা করব, 6 কি 7 এর চেয়ে ছোট অথবা সমান? তার মানে ছোট, তাই না? যেহেতু ছোট, তাহলে আমি কি করব? এই দেখো, আমি আবার এই এক ইন্ডেক্স কে 1 ইনক্রিমেন্ট করছি, 2 এর কাছে পাঠিয়ে দিছি, অর্থাৎ 2 এর উপাদান এখন 10। এখানে চিত্রের মাধ্যমে দেখায় দিছি, দেখছো? আচ্ছা, এখন 10 এর কাছে এসে দেখলাম 10 7 এর চেয়ে ছোট না আবার সমানও না, তার মানে কন্ডিশন ভেঙে গেছে। এইখানে আমি থেমে যাব, এখানে আমি কি করব? থেমে যাব, আমার কন্ডিশন ভেঙে গেছে এখানে, এখানে আমি থামবো। কেন থামবো? 10 পিভট এলিমেন্ট 7 এর চেয়ে ছোট না সমানও না, বড়। এখানে থামবো, থামার সাথে সাথে আমি একটা নতুন স্টার্টিং পয়েন্ট যুক্ত করব, অর্থাৎ যেখানে থামলাম সেটাই হচ্ছে আমার নতুন স্টার্টিং পয়েন্ট। ওকে, কথা কি বুঝাতে পারছি? স্যার 10 কি এখন পিভট আবার মানে না, নতুন? পিভট না, পিভট একটাই থাকবে। গুড কোয়েশ্চেন। 10 পিভট না, পিভট 7 একটাই আছে। ওকে, 10 হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, নিউ স্টার্টিং পয়েন্ট। ওকে, বুঝাতে পারছি জি সবাইকে? স্যার। গুড। এখন আর এই পুরানো স্টার্টিং পয়েন্ট এটা থাকবে না। ক্লিয়ার? নিউ স্টার্টিং পয়েন্ট 10। ওকে, এখন আমার কাজ শেষ, বাম দিকের কাজ শেষ, এবার ডান দিকে আসি। তার আগে তোমাকে আবার ডান দিকের চিত্রটা দেখাই। দেখো, স্টার্টিং পয়েন্ট এখন 10, পিভট কিন্তু একই আছে, পিভট কিন্তু আমার এখনো 7ই আছে। দাঁড়াও, পিভটটা লিখে নিই এখানে, কন্ট্রোল অল্টা, দাঁড়াও পিভটটা একটু লিখে নেই, সব জায়গায় লিখি নেই। ওকে, পিভট হচ্ছে আমার এখনো 7ই আছে। ওকে, 7 মিন্স হচ্ছে, আমি যেটা একটু ভেঙে লিখি, 7 মিন্স হচ্ছে এ অ্যারের 0তম উপাদানটা এখনো পিভট আছে, তাই না? এটা হচ্ছে 7। অ্যারের মানে অ্যারের নাম যদি এ হয়ে থাকে তাহলে 0 ইনডেক্স কে আমরা এইভাবে লিখি না? তো এটাকেই বললাম যে 0 উপাদান মানে 7 হচ্ছে আমার এখনো পিভটই আছে, বাট স্টার্টিং পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন ডান দিকে তাকাও, ডান দিকের একটা কাজ বাকি আছে। এখন ইন্ডিং পয়েন্ট, এখন দ্বিতীয় কাজ আর কি, ইন্ডিং পয়েন্টটার ডান দিকে আছে, ডান দিক থেকে বাম দিকের প্রত্যেকটা উপাদানকে আমি তুলনা করব পিভট উপাদানের সাথে। কি তুলনা করব? যে ইন্ডিং পয়েন্ট থেকে নিয়ে প্রত্যেকটা উপাদান যদি পিভট উপাদানের চাইতে বড় হয় তাহলে কি হবে? যদি পিভট উপাদানের চাইতে বড় হয় তাহলে আমার ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ 8 ছিল আমার ইন্ডেক্স নাম্বার, এখন 1 মাইনাস হয়ে 7 হবে। আবার আমি চেক করব, আবার দেখো 7 কি পিভট এলিমেন্ট 7 এর চাইতে বড়? তুমি কি বলবা, বড় না ছোট? বড়। বড় না ছোট? স্যার কত, 10 স্যার? না, আবার বুঝি দেখো, নাই। আবার দেখো ডান দিকের দিকে তাকাও, 7 কি পিভট এলিমেন্ট? কন্ডিশনটা কি জানো? আমি দেখব ডান দিক থেকে বাম দিক পর্যন্ত, দেখব ডান দিকের ইন্ডিং পয়েন্টের যে সংখ্যাটা এটা পিভট এলিমেন্টের চাইতে বড় কিনা। কন্ডিশন শুধু একটা, বড় কিনা। এখন আমারে বলো 7 কি, এই যে 7 আছে শেষে ইন্ডিং পয়েন্টের 8 নাম্বার ইন্ডেক্সে, এই 7 কি পিভট উপাদান 7 এর চেয়ে বড়? না, সমান। সমান সমান। স্যার। তার মানে আমার কন্ডিশনে কিন্তু সমান নাই, আমার কন্ডিশন একটাই, বড় কিনা এটা চেক করতেছি। তুমি কি পাইলা? যে বড় না সমান, তাই না? জি স্যার। এটাই তো। তাহলে আমার কাজ কি জানো? আমার কাজ হচ্ছে এখানে থেমে যাওয়া। এখানে থেমে যে আমি কি করব, আমার পুরাতন ইন্ডিং পয়েন্ট এখন নতুন ইন্ডিং পয়েন্ট, অর্থাৎ এটাই আমার ইন্ডিং পয়েন্ট, আমি আর বাম পাশে যেতে পারবো না, এখানেই থেমে যাব। কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি স্যার। কন্ডিশনটা হচ্ছে এই ইন্ডিং পয়েন্ট শেষ ঘর থেকে যদি এমন কোন ভ্যালু পাই যেটা পিভট এলিমেন্টের চাইতে বড় হয় তাহলে কেবলমাত্র আমার
এই ইনডেক্স গুলো এক এক করে ডিক্রিমেন্ট হবে। বুঝতে পারছো সবাই নাকি এখনো বুঝো নাই? বুঝছি স্যার। আবার ক্লিয়ার করে দিই। আবার দেখো আমি এখন ইন্ডিং পয়েন্টে আছি, আমি কম্পেয়ার করতেছি এই 7 ভ্যালুটা কি পিভট এলিমেন্ট 7 এর চেয়ে বড় কিনা। কম্পেয়ার করে দেখলাম না, বড় না। তার মানে হচ্ছে আমার এখানে কন্ডিশন সত্য না, ব্রেক হয়ে গেল। তার মানে কন্ডিশন বন্ধ হয়ে গেল বা ব্রেক ডাউন হলো। তার মানে আমার নতুন ইন্ডিং পয়েন্ট এখানেই থাকবে, অর্থাৎ 7ই হচ্ছে আমার এই ইন্ডিং পয়েন্ট। তার মানে আমি আর এখানে আসবো না, এই এলিমেন্ট গুলোর সাথে কম্পেয়ার করতে আসবো না। তাহলে এখন 3 নাম্বার কাজ হচ্ছে আমার এই 7 এর সাথে, অর্থাৎ স্টার্টিং পয়েন্টের যে এলিমেন্টটা আছে তার সাথে এন্ডিং পয়েন্টের এই এলিমেন্টটার মধ্যে সোয়াপিং করা, অর্থাৎ জায়গার অদল বদল করা, যেটা আমি এখানে করছি। দেখো 7 কে এখানে নিয়ে আসছি এবং 10 কে শেষে নিয়ে আসছি। এতটুকু তো সবাই বুঝতে পারছো নাকি? জি স্যার। জি তার মানে স্টার্টিং পয়েন্টের সাথে এন্ডিং পয়েন্টের যে এলিমেন্ট আছে এদের জায়গার অদল বদল হবে। এতটুকু তো বুঝতে পারছো? 7 10 এর জায়গায় আসবে 10, 7 এর জায়গায় যাবে, যেটা এখানে দেখা যাচ্ছে 7 এখন 2 এর অবস্থানে আছে আর 10 এখন 8 ইনডেক্সে আছে। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। গুড। এতটুকু যদি ক্লিয়ার থাকো, প্রথম থেকে এই পর্যন্ত যে যে ধাপগুলো আমি অতিক্রম করছি এটা এখন আবার নতুন করে চালাবো। দেখো এখনো কিন্তু আবার চালাবো। এখনো পর্যন্ত কেন চালাবো? কারণ পিভট ভ্যালু 7 এর জন্য আমরা এখনো পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বা তার অবস্থান খুঁজে পাই নাই। এই জন্য আমরা এই প্রক্রিয়াটা বারবার চালাতে থাকবো। চলো দ্বিতীয় ধাপে চলে যাই। দ্বিতীয় ধাপের স্টার্টিং পয়েন্ট এখন আমার 7, তাই না? আর এন্ডিং পয়েন্ট হচ্ছে আমার 10। ওকে চলো 7 থেকে শুরু করি। আর পিভট এলিমেন্ট আগে 7 ছিল, এখনো 7 আছে, শেষ পর্যন্ত 7 থাকবে। তো চলো আমি শুরু করি। আবার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই 7। হ্যাঁ, এই 7 হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। ওকে ফাইন। তো আবার আমি কম্পেয়ার করা শুরু করি যে এই যে 7 আছে এটা কি পিভট এলিমেন্ট 7 এর চেয়ে ছোট নাকি সমান? দেখো কন্ডিশনটা দেখছো, ছোট নাকি সমান, লেস দেন অর ইকুয়াল টু। যেহেতু আমি কম্পেয়ার করে পেলাম এই 7 পিভট ভ্যালু 7 এর সমান, তাহলে আমার কি হবে? এই যে ইনডেক্সটা আছে এটা ইনক্রিমেন্ট হয়ে 3 এর কাছে যাবে। ওকে ফাইন। আসলাম 5 এর কাছে। 3 এ কে আছে? 5 ভ্যালু আছে। ওকে, এখন 5 এর সাথে কম্পেয়ার করব। এই 5 কি পিভট ভ্যালুর চেয়ে ছোট অথবা সমান কিনা? দেখলাম হ্যাঁ 5 7 এর চাইতে ছোট। তাহলে কি হবে? আবারও আমি ইনক্রিমেন্ট করলাম, অর্থাৎ ইনডেক্স আগে ছিল 3, আমার অবস্থান ছিল 3 এর ঘরে, এখন 1 বেড়ে আমার অবস্থান হলো 4 এর ঘরে, অর্থাৎ আমি ট্রাভেল করতেছি, ট্রাভার্সিং। ওকে 4 এ আসলাম। কতক্ষণ এই ট্রাভার্সিং চলবে? যতক্ষণ না বড় উপাদান পাবো আমি ততক্ষণ চলবে। তো দেখো এই 4 এর ঘরে এসে আমি 9 পাইলাম। ওকে, 9 কি পিভট ভ্যালুর চেয়ে ছোট অথবা সমান? না, কন্ডিশন মিথ্যা, অর্থাৎ আমি এখানে থেমে যাব। এটাই হবে, এই 9 এর জায়গাটাই হবে আমার নতুন স্টার্টিং পয়েন্ট। এই দেখো স্টার্ট লিখে দিছি এখানে, এই 9 এর জায়গাটাই হবে আমার নতুন স্টার্টিং পয়েন্ট। আমি এখানে স্টপ করে দিলাম। এই দেখো পরের চিত্রে স্টার্টিং পয়েন্ট 9। এখন আসি আমি বাম দিকের কাজ বাকি আছে, দ্বিতীয় কাজ ইন্ডিং পয়েন্ট থেকে। হ্যাঁ, ইন্ডিং পয়েন্ট এই যে এখানে করছি এটা। হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট থামায় দিলাম, আগের গুলো সব মুছে দিলাম। স্টার্টিং পয়েন্ট আর আগেরটা থাকবে না, কিন্তু পিভট এলিমেন্ট কিন্তু এখনো 7ই আছে, এটা মাথায় রেখো। ওকে ওকে ফাইন। এখন দেখো আমি ডান দিক থেকে কাজ শুরু করবো আবার। ওকে, ডান দিকের সংখ্যা 10, এটা কি পিভট এলিমেন্টের চেয়ে বড় কিনা? ইয়েস, বড়। তাহলে বড় হলে কি হবে? আমি সবসময় চেক করব ডান দিকের এই ইন্ডিং পয়েন্ট থেকে, ডান থেকে প্রত্যেকটা সংখ্যাকে চেক করতে করতে আসব। যদি পিভট ভ্যালুর চেয়ে কোনো ছোট সংখ্যা পাই তাহলে এখানে থেমে যাব আমি। তো চলো আমরা এখনো ছোট সংখ্যা পাই নাই। আমরা কি পাইলাম? 10। 10 পিভট ভ্যালুর চেয়ে বড়, তাহলে আমি থামবো না, আমি এই ইনডেক্স 8 এ আছি। এখন ইনডেক্স 7 এ যেতে চাইলে আমাকে কি করতে হবে? 1 ডিক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ 1 মাইনাস করতে হবে ইনডেক্স থেকে। তো মাইনাস করার পর আমি 7 এর অবস্থানে আসলাম, এখানে পাইলাম আরেকটা ভ্যালু 15। আবার চেক করতেছি 15 কি পিভট ভ্যালুর চেয়ে বড় কিনা? ইয়েস, কন্ডিশন সত্য। বড় হইলে আমি কি করব? আবারও 7 থেকে 1 বিয়োগ করে 6 ইনডেক্সে আসলাম। ফাইন, এখানে এসে আমি পাইলাম 1। তার মানে 1
পিভট ভ্যালুর চেয়ে বড় না, এই কন্ডিশনটা মিথ্যা। এখন মিথ্যা হওয়ার সাথে সাথে আমি স্টপ ডিক্রিমেন্ট অর্থাৎ ডিক্রিমেন্ট করা বন্ধ করে দিব এবং সেট করব 1 নাম্বার ভ্যালুটা অর্থাৎ 6 নাম্বার ইন্ডেক্সটাই হচ্ছে আমার নতুন ইন্ডিং পয়েন্ট। এই দেখো যেটা আমি এখানে করছি, নতুন ইন্ডিং পয়েন্ট হচ্ছে আমার এই 6 ইন্ডেক্সের এই 9 ভ্যালুটা, নতুন ইন্ডিং পয়েন্ট পেয়ে গেছি। বাকিগুলো আমি মুছে দিলাম। তাহলে স্টার্টিং পয়েন্ট আমার এটা, ইন্ডিং পয়েন্ট আমার এটা। তাহলে তৃতীয় কাজটা হচ্ছে স্টার্টিং পয়েন্টের সাথে ইন্ডিং পয়েন্টের ভ্যালুর অদল বদল করা, তার মানে সোয়াপিংটা বাকি আছে। তো চলো সোয়াপিংটা করে ফেললাম অলরেডি। দেখো কি করলাম, এখন সোয়াপিংটা করব। এখানে মনে সোয়াপিংটা দেখাই নেই, দেখি 9 যখন পেয়ে গেলাম তখন সোয়াপিং হচ্ছে আমার, দেখো এই যে এটা তো তুলনা করছি, এই যে সোয়াপিং হচ্ছে, এই দেখো 1 এখন এখানে চলে আসলো আর 9 হচ্ছে এখানে চলে আসছে, সোয়াপিংটা হয়ে গেছে আমাদের। দেখছো এই যে আগে কি ছিল, 1 স্টার্ট 9 ইন্ডিং না, আমার এখানে কি হলো, এখন সোয়াপিং হয়ে গেছে আমার, 1 এখানে চলে আসলো আর 9 এখানে চলে আসলো। এখানে কি অতিরিক্ত কিছু করছি কিনা দেখি একটু দাঁড়াও। তো স্টপ ইনক্রিমেন্ট এন্ড সেট স্টার্ট 9, আচ্ছা এটাও না, এখানে দেখি স্টপ ডিক্রিমেন্ট, ঠিক আছে, এন্ড সেট নিউ ইন পয়েন্ট ইন্ড A6, তার মানে ইন্ড A6 হচ্ছে আমার নিউ ইন পয়েন্ট। এই যে A6 এটা হচ্ছে নিউ ইন পয়েন্ট, এটা হচ্ছে আমার নতুন ইন পয়েন্ট কিন্তু এটা। তো এখানে ইন লেখার দরকার ছিল, আমি এখানে ইন লিখে দেই, ইন্ড। ওকে, এটা হচ্ছে আমার নতুন ইন্ড পয়েন্ট। আমি যদি এটাকে নিয়ে আসি, নতুন ইন পয়েন্ট হচ্ছে আমার এটা, নিয়ে আসি, ঠিক আছে, হচ্ছে আমার নতুন ইন পয়েন্ট। ওকে, ইন পয়েন্ট যখন পেয়ে গেলাম তাহলে আমার খেয়াল করে এটা স্টার্ট এবং ইন পেয়ে গেছি, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে আমার এই 9 এর সাথে 1 এর জায়গার অদল বদল হবে। তার মানে দেখো এই লাইনে 4 এর মধ্যে আগে 9 ছিল, এখন 4 এ কি আছে, 1 চলে আসছে। আর আমার আগে 9 কোথায় ছিল, এই যে 9 ইন্ডিং পয়েন্ট, এইখানে হচ্ছে আমার এই 1 এর জায়গাটা, 1 ইন পয়েন্ট নির্বাচন ছিল, তাহলে আমার 9 চলে আসলো, এই যে 6 এর ঘরে 1 ছিল না, তো 9 চলে আসলো এই 6 এর ঘরে, আর 1 চলে গেল আমার 4 এর ঘরে। দেখছো এতটুকু ক্লিয়ার সবার কাছে? এই যে দেখো অদল জি বদল স্যার, হয়েছে, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার, শপিং হয়েছে। এই পর্যন্ত বুঝতে পারলে একই কাজ আমি বারবার করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পিভট ভ্যালু 7 এর জন্য সঠিক মেমোরি লোকেশন খুঁজে না পাই, ততক্ষণ চলতে থাকবে আমার। তো চলো আমরা দেখো এখন বর্তমান অবস্থা হচ্ছে অ্যারেটার এটা, বর্তমান অ্যারের অবস্থা হচ্ছে এটা, স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার 1, এন্ডিং পয়েন্ট হচ্ছে 9, এই দুইটা নিয়ে কাজ করব। কিভাবে, এই ঠিক 1 থেকে শুরু করব আমি এখন। দেখো এখন টেস্ট করতেছে আমি 1 কি পিভট ভ্যালু 7 এর চেয়ে ছোট অথবা সমান কিনা। ইয়েস ছোট, ছোট হলে কি হবে, ইয়েস ছোট, ছোট হলে ইনক্রিমেন্ট চলতে থাকবে। আমার ইনক্রিমেন্ট চিত্রের মাধ্যমে দেখাই দিছি, আমি 2 তে চলে আসলাম, ফাইন। এখন 2 এর সাথে তুলনা করব, 2 কি পিভট ভ্যালুর চেয়ে ছোট অথবা সমান, ইয়েস ছোট, তার মানে আমার ইনক্রিমেন্ট এখনো চলতে থাকবে। তার মানে আমি কোথায় গেলাম, এই দেখো চিত্র দিয়ে দেখাই দিছি, 2 থেকে 9 এ চলে গেলাম। খুব খেয়াল করে এই জায়গাটা, 9 আসার পর দেখলাম 9 কি পিভট ভ্যালুর চেয়ে ছোট অথবা সমান না, কন্ডিশন ব্রেক হলো, অর্থাৎ ভুল এটা। তার মানে 9 বড়, বড় সংখ্যা পেয়ে গেছি আমরা, তাহলে এটাই হবে আমার নতুন স্টার্টিং পয়েন্ট। খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করে, এটা হচ্ছে আমার নতুন স্টার্টিং পয়েন্ট। ওকে ফাইন, নির্বাচন করলাম, স্টপ করে দিলাম। এবার ইন্ডিং পয়েন্ট থেকে আমি ইন্ডিং পয়েন্ট থেকে তুলনা করা বাকি। তো চলো আগে একটা ফ্রেশ চিত্র দেখে নিই আমি। এই চিত্র হচ্ছে বর্তমান অবস্থা এখন, এটা হচ্ছে আমার নতুন স্টার্টিং পয়েন্ট। তো চলো ইন্ডিং পয়েন্ট তো এটাই ছিল তাই না, তো ইন্ডিং পয়েন্ট থেকে শুরু করি। 9 কি পিভট ভ্যালুর চেয়ে বড়, ইয়েস 7 এর চেয়ে বড় 9, তাহলে আমার ডিক্রিমেন্ট চলতে থাকবে। তাহলে আমি এখন 6 থেকে 2 এর কাছে আসলাম, ফাইন। 2 কি পিভট ভ্যালুর চেয়ে বড় না, কন্ডিশনটা মিথ্যা, নো মানে মিথ্যা হইছে। তার মানে আমার ইন্ডিং পয়েন্ট চেঞ্জ হবে, আগে ছিল 9 এর কাছে ইন্ডিং পয়েন্ট, এখন চেঞ্জ হয়ে নতুন ইন্ডিং পয়েন্ট হলো 2। খেয়াল করে খুব ভালো করে, তাহলে এখন সিনারিওটা দ্বারা এরকম দেখো, ইন্ডিং পয়েন্ট হচ্ছে 2, স্টার্টিং পয়েন্ট হচ্ছে 9। এই কথার মানে হচ্ছে সোয়াপিং করব কিন্তু, তাই না? আমরা কিন্তু নিয়ম অনুযায়ী প্রথমে ডান দিক থেকে বামে
দ্বিতীয়তে বাম দিক থেকে ডানে কম্পেয়ার শেষ করে 3 নাম্বার ধাপে স্টার্টিং পয়েন্টের আর এন্ডিং পয়েন্টের ভ্যালুর মধ্যে অদল বদল করি। কিন্তু এই 3 নাম্বার স্টেপে এসে আমি আটকে গেছি কেন? খেয়াল করে দেখবা আগের যে স্টার্টিং পয়েন্ট আছে এটা কিন্তু এন্ডিং পয়েন্টকে ওভার করে